নিজেদের স্বার্থে রাজনীতিতে ফ্যাসিস্টদের জায়গা দেওয়ার চেষ্টা মানবে না বিএনপি। সরকারি সুবিধায় দল গোছানোর অভিযোগ মির্জা ফখরুলের। নিরপেক্ষ না হলে লাগবে নতুন সরকার। ফ্যাসিবাদীদের নির্বাচন করার সুযোগ নেই। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ ও রাজনৈতিকভাবে নির্মূল করা হবে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। একাদশ নির্বাচনে বিতর্কিত ভূমিকা। নতুন করে ওএসডি হলেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী ৩৩ জেলা প্রশাসক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। ২৪ ঘন্টা অবরুদ্ধ থাকার পর বাসায় ফিরলেন কুয়েটের ভিসি। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা স্থগিত। নিষিদ্ধই থাকছে রাজনীতি, হামলাকারীদের বহিষ্কারের সিদ্ধান্ত। এবং চট্টগ্রামের বাজার থেকে উধাও ভোজ্য তেল। ভোক্তা অধিকারের অভিযানে ৬ দোকানিকে জরিমানা। হিমাগারের ভাড়া কমানোর দাবিতে রাজশাহী ও রংপুরে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিলে মানবে না বিএনপি। সরকারের থেকে সব সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছানো মানবে না জনগণ। রাজধানীতে ছাত্র দলের নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতেই কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন আয়োজনে আন্তরিক কিনা প্রশ্ন তুলে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নতুন সরকারের প্রয়োজন পড়বে। দেশ জুড়ে চলছে বিএনপির সদস্য ফর্ম নবায়ন ও সংগ্রহ কার্যক্রম। এর ধারাবাহিকতায় বুধবার সকালে ঢাকা মহানগর ছাত্রদল শুরু করল সদস্য ফর্ম নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক আলোচনা সভায় ছাত্রদল নেতারা বলেন, ফ্যাসিবাদের একটি অংশ বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে। ঐক্যকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হন, তাহলে আমরা ধরে নেব আপনারা সত্যিকার অর্থে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে আপনারা শুরু করছেন। স্থানীয় সরকার উপদেষ্টার মন্তব্য তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদেরও জায়গা করে দিতে চায়। সরকারের থেকে সব সুবিধা নিয়ে দল গোছালে মেনে নেবে না বিএনপি। তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায়। সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। নির্বাচন আয়োজনে সরকার আন্তরিক কিনা এমন প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকতে পারলে নতুন সরকারের প্রয়োজন পড়বে। সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা। এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায়, তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এদিকে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেন, নির্বাচন বানচাল করতে দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। বিশৃঙ্খলা তৈরি পরিকল্পিতভাবে চেষ্টা হচ্ছে। যদি বিশৃঙ্খলা হয় নির্বাচন হবে না, নির্বাচন না হয় তাহলে ফ্যাসিবাদের উল্লাস আমাদের আবার হয়তো দেখার প্রয়োজন দেখা দিতে পারে। বিশৃঙ্খলা বন্ধ করে দ্রুত নির্বাচনের আহ্বান জানান বিএনপির নেতা। মুক্তিযোদ্ধা দলের নেতা সাথীরা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। এটা এই মুহূর্তে এই বইটার খুব দরকার ছিল, প্রয়োজন ছিল। আরেকটু অনুরোধ আমি তাদেরকে করব যে তারেক রহমান সাহেবের যতগুলো ভাষণ, বক্তৃতা, বক্তব্য এই সময় বেরিয়ে এসেছে, প্রতিটি সরাসরি যুক্ত ছিলাম বাংলা একাডেমিতে। ফ্যাসিবাদীদের নির্বাচন করার সুযোগ নেই। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে শুধু বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ নয়, আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের তারুণ্যের উৎসবে তিনি বলেন, কুয়েটে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। জুলাই আগস্টে ছাত্র ও জনতার আন্দোলন, আসে তারুণ্যের জয়। বুধবার সকালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে আয়োজন করা হয় তারুণ্যের উৎসব।
আয়োজনে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, কোনো স্বৈরাচারী রাজনৈতিক দল আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে শুধু বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ নয়, আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করা হবে। সরকার আগে স্থানীয় নির্বাচন করতে চায় বলেও জানান তিনি। ফ্যাসিবাদীদের কিংবা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার প্রশ্নটাই এখন অবান্তর। যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। সরকারের সদিচ্ছা আছে স্থানীয় সরকার নির্বাচন আগে করার, এবং বাংলাদেশের মানুষ তাদের যে প্রাত্যহিক সেবা সেগুলো পাচ্ছে না, এবং সেগুলো নিশ্চিত করাটা এই সরকারের অন্যতম দায়িত্ব। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুয়েটে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে উপদেষ্টা বলেন, যেই জড়িত থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে। এছাড়া স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনকে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ভিডিও ফুটেজ যা ছবি আছে সেগুলো দেখে কারা এর সাথে জড়িত, কারা অস্ত্রের মহড়া দিয়েছে, সে যেই হোক, তার পরিচয় যাই হোক, তাকে শাস্তির আওতায় আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দেশকে এগিয়ে নিতে তরুণদের শক্তি অন্তর্বর্তীকালীন সরকার কাজে লাগাতে চায় বলেও জানান আসিফ মাহমুদ। এর আগে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা 33 জন সাবেক জেলা প্রশাসককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এসব কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ন্যস্ত করা হয়েছে। এই কর্মকর্তারা যুগ্ম সচিব পদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত ছিলেন। এর আগে একই কারণে 12 জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল। কুয়েট ক্যাম্পাসে নিষিদ্ধই থাকছে রাজনীতি। 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে সব ধরনের একাডেমিক কার্যক্রম। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। এরপর অবরুদ্ধ দশা থেকে মুক্তি পেয়ে বাসায় ফেরেন উপাচার্য। তবে তিনি পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। উপাচার্য শরীফুল আলম জানিয়েছেন, সংঘর্ষের ঘটনা তদন্তে গঠিত কমিটি 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। হামলায় জড়িতদের বহিষ্কার ও বহিরাগতদের বিরুদ্ধে হবে মামলা। দাবি সমূহ পূরণ করে আজকে গতকালকের ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার সাথে সাথে ভিসি, প্রভিসি, পরিচালক, ছাত্র কল্যাণকে পদত্যাগ করতে হবে। শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই বিকেলে সিন্ডিকেট সভায় বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শেষ হলে জানানো হয় ক্যাম্পাসে নিষিদ্ধই থাকছে রাজনীতি। এছাড়া 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে একাডেমিক কার্যক্রম। সিদ্ধান্ত জানার পর বিকেলে মেডিকেল সেন্টারের সামনে থেকে সরে যান শিক্ষার্থীরা। এতে প্রায় 24 ঘন্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত হয়ে বাসায় ফেরেন উপাচার্য। আমরা হল ছেড়ে যাচ্ছি না এই শর্তে, কারণ আমরা চাই কালকে বিসি স্যার নিয়োগ হয়ে যায়, আমরা পরের দিন থেকে ক্লাস করব। ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি থাকবে না, শিক্ষক কর্মকর্তা কর্মচারী কেউই রাজনীতির সাথে জড়িত থাকতে পারবে না। ছাত্র শৃঙ্খলা কমিটি এবং চাকরি বিধি অনুযায়ী যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী শাস্তি নিশ্চিত করা হবে। এদিকে কুয়েটে সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানা যুবদলের সহ সভাপতি মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্রদল। অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল থেকে কতিপয় ছাত্রদল সমর্থকের উপর অতর্কিত হামলার মাধ্যমে। নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী সংগঠন ছাত্রলীগ যেমন অতীতে সাধারণ শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে নিজেদের অপকর্মের সাফাই দিত, ঠিক সেভাবেই 5 আগস্ট পরবর্তী সময়ে গুপ্ত সংগঠন শিবির সাধারণ শিক্ষার্থীদের নামকে কলুষিত করছে এবং এই নাম ব্যবহারের মাধ্যমে ক্যাম্পাস সমূহে ভিন্ন রূপে অগণতান্ত্রিক ফ্যাসিবাদী কর্তৃত্ববাদ পুনঃপ্রতিষ্ঠা করার অপচেষ্টা লিপ্ত রয়েছে। প্রথমে ছাত্রদল নেতাদের উপর হামলা করে তাদের উপরই দায় চাপিয়ে ছাত্র শিবির ফায়দা লোটার চেষ্টা করছে বলেও অভিযোগ কেন্দ্রীয় এই নেতা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বরিশাল ও চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। এ সময় কুয়েটে রাজনীতিমুক্ত ক্যাম্পাস ও শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতার দাবি করেন তারা। চাঁদপুরেও বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হামলার সঙ্গে জড়িতদের ক্যাম্পাস থেকে বহিষ্কার ও ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান নেতারা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির 3য় দিন চলছে। এতে
আজও বন্ধ রয়েছে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়কের একাংশ অবরোধ করেন। কলেজে চলমান শিক্ষক সংকট নিরসনের দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা তাদের। এদিকে কলেজ প্রশাসন বলছে বিষয়টি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দফতরকে জানিয়েছেন তারা। উদ্যোগ না নিলে মেডিকেল কলেজের শূন্য পদে শিক্ষক পদায়ন সম্ভব নয়। শেরেবাংলা মেডিকেল কলেজে ৩৩৪টি শিক্ষক পদ রয়েছে, যার মধ্যে শিক্ষক আছেন মাত্র ১৬১টি পদে। আগে চট্টগ্রামের বাজার থেকে উধাও ভোজ্য তেল। নানা দোকান ঘুরেও বোতল বা প্যাকেট জাতীয় কোনো ব্র্যান্ডের তেল পাওয়া যাচ্ছে না। তবে চাল ডাল কিনলে সহসায় মিলছে তেল, এমনটাই অভিযোগ ভোক্তাদের। ইতিমধ্যে কারসাজি রোধে অভিযান চালিয়ে ৬ দোকানিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সামনে রমজান মাস, অথচ বাজার থেকে রাতারাতি উধাও ভোজ্য তেল। ভোক্তাদের অভিযোগ, শুধু তেল কিনতে গেলে বাজারে নেই বলে নানা অজুহাত দেখাচ্ছেন ব্যবসায়ীরা, অথচ চাল ডাল সহ অন্যান্য পণ্য কিনতে গেলেই মিলছে তেল। 5 লিটার তেল কিনলে 1 কেজি সুগন্ধি চাল কিনতে হবে। তো আমি বলতেছি আমার তো রমজানে সুগন্ধি চাল দরকার নেই, আমার চিনি দেন, ওইটা হলে কাজ আসবে। তুমি বলতেছে ভাই কোম্পানি এটা করে রাখছে, এখন আমাদের কিছু করার নাই। তবে তেলের এই কারসাজির পেছনে ডিলারদের উপর দোষ চাপালেন দোকানিরা। 20 কার্টন দরকার হয়, ও 1 কার্টন 2 কার্টন দিয়ে দেয় এরকম। তারপরে গেটিস নিতে হয়, চালের গুঁড়ি নিতে হবে, এই নিতে হবে, সেই নিতে হবে। এক বস্তা নিতে এত বড় মুড়ির ড্রাম একটা নিতে হইব, সোলের বস্তা একটা নিতে হইব। এদিকে তেলের কৃত্রিম সংকট রোধে বুধবার সকালে নগরীর কাজী দেউরি বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বোতলে লেখা মূল্য মুছে দেয়া ও তেল গুদামে মজুত রাখা সহ নানা অভিযোগে 2 দোকানিকে 14,000 টাকা জরিমানা করা হয়। একটা খুচরা দোকানে 650 লিটার তেল আছে। সরবরাহ যেহেতু স্বাভাবিক আছে, এখন কোনো খুচরা বিক্রেতা বা কোনো পাইকারি বিক্রেতা যেন মূল্যের উপরে বা অন্য কোনোভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে কোনো কারচুপির চেষ্টা না করে। এদিকে মূল্য তালিকা না থাকায় 4 মাংসের দোকানিকে 20,000 টাকা জরিমানা করা হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। হিমাগারের ভাড়া কমানোর দাবিতে রাজশাহী ও রংপুরের রাস্তায় আলু ফেলে বিক্ষোভ করেছেন চাষিরা। প্রতি কেজি আলুর ভাড়া 1.5 টাকা ও সব হিমাগারে প্রকৃত চাষিদের জন্য 60 জায়গা বরাদ্দ রাখার দাবি তাদের। কষ্টের ফসল রাস্তায় ফেলে চাষিদের আন্দোলন, ন্যায্য দাম না পাওয়া ও কোল্ড স্টোরেজ মালিকদের সিন্ডিকেট ভাঙতে সরকারের দৃষ্টি আকর্ষণ তাদের। সম্প্রতি দেশের উত্তরাঞ্চলে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের জন্য প্রতি কেজিতে 4 টাকা থেকে বাড়িয়ে 8 টাকা নির্ধারণ করা হয়। এর প্রতিবাদে বুধবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার বায়াবাজার এলাকায় কোল্ড স্টোরেজের ভাড়া কমানো সহ একাধিক দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন চাষিরা। রাস্তায় আলু ফেলে প্রতিবাদ জানান তারা। বলেন, প্রতি কেজি আলু সংরক্ষণে কোল্ড স্টোরেজ মালিকদের সর্বোচ্চ 1.5 টাকা খরচ হলেও হিমাগারগুলো 4 টাকা ভাড়া পেত। বিদ্যুৎ বিল ও শ্রমিক খরচ না বাড়লেও স্টোরেজ মালিকরা সিন্ডিকেট করে প্রতি কেজি আলুর কোল্ড স্টোরেজ ভাড়া 8 টাকা নির্ধারণ করেছে। প্রতি কেজি আলুর ভাড়ায় 1 টাকা 50 পয়সা ও সকল হিমাগারে প্রকৃত কৃষকদের জন্য 60 জায়গা বরাদ্দ রাখারও দাবি জানান তারা। বিদ্যুতের দাম বাড়েনি, লেবারের দাম বাড়েনি, কোনো কিছু বাড়েনি, তারা কেন এই 8 টাকা করলো? ওদের সর্বোচ্চ খরচ হয় 1.5 টাকা, তারাকে আমরা দিচ্ছি 4 টাকা, সেখানে তাদের 2.5 টাকা পার কেজি দিতে অলরেডি লাভ হচ্ছে। শাসন নাই বলে যা ইচ্ছা সে একটা দেখে চলে গেছে। যদি ডেকে একটা সমঝোতার মধ্যে আসতো তাহলে হয়তো ওরাও লাভবান হতো, আমরাও লাভবান হতাম। এদিকে রংপুর প্রেস ক্লাবের সামনে আলু চাষিদের বাঁচাও, কৃষি বাঁচাও স্লোগানে বিভিন্ন দাবি নিয়ে সড়কে আলু ফেলে প্রতিবাদ জানায় আলু চাষী সংগ্রাম কমিটি। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। ভুতুড়ে বিদ্যুৎ বিলে চরম ভোগান্তিতে রাজশাহী বিভাগের গ্রাহকরা। তাদের অভিযোগ, প্রতি মাসে ব্যবহারের চেয়ে বেশি আসছে বিল। এ নিয়ে বারবার অভিযোগ করেও মিলছে না প্রতিকার। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহীর পবা উপজেলার নহাটার একটি বাড়িতে ভাড়া থাকেন ব্যবসায়ী মনিরুল ইসলাম। মাসের পর মাস অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করে হিমশিম খাচ্ছেন তিনি। গরম পড়েনি,
ফ্যানও চলে না, এসিও চলে না, এমনি এমনি বিল বেশি এসছে। 2-3 বার ইয়াও দিয়েছি, আমরা কমপ্লেনও দিয়েছি, কোনো লাভ হয়নি। শুধু মনিরুল নয়, তার মতো অনেকেরই একই অবস্থা। রাজশাহী বিভাগে নেসকোর প্রায় 11,32,000 গ্রাহকের মধ্যে প্রিপেইড মিটার ব্যবহার করেন 3 লাখ গ্রাহক। তাদের অভিযোগ, প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করার সঙ্গে কেটে নেওয়া হয় বিভিন্ন চার্জ। আগে 700, 500 এরকম বিল আসতো, এখন 1500, 2000 এরকম বিল আসে। আগের মিটারের চাইতে বেশি কাটে এই মিটারে। মোবাইল করে বলে যে পাওয়ার ফ্যাক্টরের কারণে টাকা কাটে আপনাদের। বলার আছে, দেখার কেউ নাই। আমাদের যারা প্রতিনিধি থাকে তারা কেউ দেখে না। তবে নেসকোর দাবি, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে সমাধান করে দেয়া হচ্ছে। প্রিপেইড মিটারে কম বিল বা বেশি বিল আসার সুযোগ নাই। গ্রাহক হয়তো বুঝতে পারে না কত টাকা কাটলো, ওয়েবসাইটে তার কনজিউমার নাম্বার দিয়ে সে ডিটেলস দেখতে পারে। পোস্টপেইড মিটারের ইয়েগুলো হচ্ছে কি যে ম্যানুয়ালি রিডিং কালেকশন করে, ভুল হতেই পারে। কমপ্লেন করলে আমরা তখন ফিজিক্যালি আবার ওটা পরিদর্শন করে দেখি, অভিযোগটা সত্য হয় তখন আমরা ওই রিডিংটা এক্সাক্ট রিডিং অনুযায়ী এখান থেকে বিলিং হয় কম্পিউটার সেন্টারে, সেখান থেকে আমরা বিলটা কারেকশন করে গ্রাহককে দিয়ে দিই। রাজশাহী বিভাগে 42 লাখ গ্রাহক দৈনিক গড়ে নেসকোর 350 মেগাওয়াট ও পল্লী বিদ্যুতের 550 মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন জনপদের সময়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তার দল 31 দফা বাস্তবায়ন করতে জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। সংস্কারের গল্প বলে কালক্ষেপণের সুযোগ নেই, আর সংস্কারের বিষয়ে কারো কোনো মাথা ব্যথারও প্রয়োজন নেই। বিকেলে নোয়াখালীর মাইজদির জেলা জজ কোর্ট সড়কে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন ও দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে। এ সময় খসরু অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, কমিশনের রিপোর্টগুলো বিএনপি আগামী নির্বাচিত সংসদে পেশ করতে রাজি আছে। সংসদে আলোচনা করে সবাই মিলে যেখানে প্রয়োজন সেখানে সংস্কার করা হবে। সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নাই। আর অন্য সব যে সমস্ত নতুন নতুন কথা শুনছি, কখনো বলে আনুপাতিক হারে নির্বাচন, কখনো বলে স্থানীয় সরকারের পরে জাতীয় নির্বাচন, তারপরে সংস্কারের, তারা সংস্কার করে শেষ করে যাবে। আর তাদের যদি সংস্কারের খুব বেশি ইচ্ছা থাকে, তারা যে কমিশনের রিপোর্টগুলো তৈরি করেছে, সেই রিপোর্টগুলো আমরা আগামী নির্বাচিত সংসদে পেশ করতে রাজি আছি। আগামী সংসদ সেগুলো সংসদে আলোচনা করবে, বিবেচনা করবে, সকলে মিলে যেখানে যেই সংস্কারের প্রয়োজন সেটা করবে। গাছ থেকে যাতে মুকুল ঝরে না পড়ে সেজন্য কীটনাশক স্প্রে ও সেচ সহ বিভিন্ন পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের ভালো ফলনের আশা কৃষি বিভাগের। জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট। মৌমৌ গন্ধে ছেয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের আমের বাগানগুলো। চলতি মৌসুমে 2 সপ্তাহ আগেই গাছে এসেছে আমের মুকুল। ইতিমধ্যে জেলার আম বাগানগুলোতে প্রায় 70% বেশি গাছে দেখা দিয়েছে মুকুল। বাগান মালিকরা জানান, শীতের তীব্রতা ও কুয়াশা কম থাকায় গাছে এবার আগাম মুকুল এসেছে। গাছ থেকে যাতে মুকুল ঝরে না পড়ে সেজন্য কীটনাশক স্প্রে ও সেচ সহ বিভিন্ন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। ফুল এসে গেছে, সেগুলোতে আমরা সেচ প্রদান করছি। ফলন এখনই কিছু বোঝা যাবে না, তবে মুকুল দেখে মনে হচ্ছে যে ফলন হতে পারে। বেশি ফলনের বছরে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তাই আম প্রক্রিয়াকরণের উদ্যোগের কথা জানায় সংশ্লিষ্টরা। গাছের গোড়াতে সেচটা দিতে হবে, সেচটা খুব জরুরি হয়ে পড়েছে, কারণ সেচ দিলে মুকুলটা খুব সুন্দরভাবে বের হবে এবং মুকুল ঝরে পড়বে না। যে কোনো পরামর্শ, যে কোনো কার্যক্রমে তাদেরকে সহায়তা করছি। আশা করতেছি এবার আমরা খুব ভালো গুণগত মানের আম এবং ভালো উৎপাদন আমরা পাবো। চলতি মৌসুমে জেলার 37,504 হেক্টর জমির বাগানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,86,000 মেট্রিক টন আম। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। নিজেদের স্বার্থে রাজনীতিতে ফ্যাসিস্টদের জায়গা দেওয়ার চেষ্টা মানবে না বিএনপি। সরকারি সুবিধায় দল গোছানোর অভিযোগ মির্জা ফখরুলের। নিরপেক্ষ না হলে লাগবে নতুন সরকার। একাদশ নির্বাচনে বিতর্কিত ভূমিকা। নতুন করে ওএসডি হলেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী 33 জেলা প্রশাসক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি।
এবং 24 ঘন্টা অবরুদ্ধ থাকার পর বাসায় ফিরলেন কুয়েটের ভিসি। 28 ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা স্থগিত। সিদ্ধই থাকছে রাজনীতি, হামলাকারীদের বহিষ্কারের সিদ্ধান্ত। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়ের।